বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়াম, ফেভারিট পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের বিদায়। শেরপুর সীমান্তে পাহাড়ি বনে শলগাজারি গাছ কাটার মহোৎসব, বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগ সাজসে চলছে নিধন, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। কুষ্টিয়ায় গরমে বাড়তি বিদ্যুৎ চাহিদার সঙ্গে বাড়ছে লোডশেডিং, ব্যাহত ব্যবসা বাণিজ্য, নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে। এবং কিশোরগঞ্জে জঙ্গি হামলার 10 বছরও শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ, জামিনে বেরিয়ে গেছে 2 জঙ্গি, হতাশ নিহতের স্বজনরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহনিমা। টানা 6 দিন বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ বিকাল 3টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে। এর আগে গত 30 জুন নতুন অর্থবছরের বাজেট পাশের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে এরই মধ্যে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হয়েছে। বাজেট পাশের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। গত 11 জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন তারা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েনের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এই আমন্ত্রণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে 2027 সালের জুন মাসে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে সফরটি 2 নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনেরও সুযোগ করে দেবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। সোমবার সকালে সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ.বি. নাবিয়া এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী বলেও জানানো হয়। এছাড়া 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সফর কবে হবে তা 2 দেশের সরকার নির্ধারণ করবে। সৌদিকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে উপদেষ্টা বলেন, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। Not only that the Prime Minister has been invited to visit the Kingdom of Saudi Arabia, his interest to visit Bangladesh. So it's both ways. It only shows that how significant in this 4 months the government of Bangladesh, after being our new government, after being elected, that we have established brotherly ties across the Middle East. চলতি বছরের মে মাসের তুলনায় গেল জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9.16%, যা মে মাসে ছিল 9.42%। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই কমে এসেছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBSR মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.46% কমে দাঁড়িয়েছে 8.60%। মে মাসে যেটি ছিল 9.06%। এছাড়া জুন মাসে গ্রামাঞ্চলের সার্বিক মূল্যস্ফীতি 0.25% কমে দাঁড়িয়েছে 9.23%। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 3 জন আহত হয়েছেন। তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার রাত 10:45টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এই বিস্ফোরণের ঘটনা হয়। সমাবেশে ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসদিক বক্তব্য দিচ্ছিলেন। ঘটনার সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। নোয়াখালীর চাটখিল উপজেলায় 5 বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচাতো ভাই মোহাম্মদ শাহাদাতকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নোয়াখালী শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। এদিকে খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারক শায়লা শারমিন এ রায় দেন। অন্যদিকে জামালপুরের বকশীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকল বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য লেবার রুম বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া একজন মিডওয়াইফারি নিয়োগেরও বাধ্যতামূলক করা হবে। এই শর্ত পূরণ না হলে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের একটি বড় সংখ্যক বেসরকারি হাসপাতাল মুনাফার লোভে অপ্রয়োজনীয় সিজার করে। এই প্রবণতা বন্ধে সরকার কঠোর হবে। চলতি বছর সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা করেছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। 2 মাস যাবত আমরা ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য পরিচ্ছন্নতা অভিযান এভরি স্যাটারডে এন্ড ফ্রাইডে সানডে সামটাইম সারা বাংলাদেশে উপজেলা এবং জেলা লেভেলে ডিসি, জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের সমন্বয়ে পরিচ্ছন্ন অভিযান হচ্ছে। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অটোমেশন জরুরি বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে প্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তিগত সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলেও জানান মন্ত্রী। শেরপুর সীমান্তে গারো পাহাড়ি বনে নির্বিচারে চলছে শালগজারি গাছ কাটার মহোৎসব। এতে উজাড় হচ্ছে সবুজ, হুমকিতে জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, বন রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে চলছে নিধন। প্রকাশ্যে বন কাটা চললেও ধরাছোঁয়ার বাইরে বলল তারা। বনখেকোদের দমনে কঠোর হওয়ার দাবি সচেতন মহলের। আর বন বিভাগ বলছে নিয়মিতই অভিযান চলছে, তবে রয়েছে লোকবল সংকট। মইনুল হোসেন প্লাবনের তথ্য চিত্রে জানাচ্ছেন জলিবিদ্যা মনোয়ারা। শেরপুর জেলার শ্রীবর্ধী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় মোট বনভূমির পরিমাণ 19,085 একর। এর মধ্যে সংরক্ষিত বন রয়েছে প্রায় 6,000 একর। জেলার গারো পাহাড় একসময় ঘন শাল গজারি বনে ঢাকা ছিল, কিন্তু প্রভাবশালী চক্রের হাতে সংরক্ষিত বনেও প্রতিদিন কাটা পড়ছে শত শত গাছ। দিনে ও রাতের আধারে পাচার হচ্ছে শাল গজারি সহ বিভিন্ন গাছের কাঠ। অবৈধ এই কার্যক্রম সবার চোখের সামনে ঘটলেও দেখার কেউ নেই। বন থেকে গাছ কেটে সরাসরি পাঠানো হচ্ছে বিভিন্ন সমিলে। পুরো প্রক্রিয়া চলছে প্রকাশ্যে। ট্রলি ও ভ্যানে গাছ ও কাঠ চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মাঝে মধ্যে অভিযান চললেও তার নাম মাত্র। স্থানীয়দের দাবি, বন বিভাগের সুবিধাভোগী কর্মকর্তাদের কারণেই চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। একটি চক্র পাহাড়ে নির্বিচারে গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, পাহাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এগুলো একটু সক্রিয় সিন্ডিকেট, এটা বিগত সরকার আমল থেকে সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত ওই সিন্ডিকেটগুলো চলছে। গাছ কাটার ফলে এখানের পরিবেশ দূষিত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, নদী ভাঙন হচ্ছে। আমাদের এই পাহাড়টাকে রক্ষা করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। স্থানীয় বন কর্মকর্তার দাবি, গাছ কাটার সঙ্গে জড়িতদের ধরার পাশাপাশি দেয়া হচ্ছে মামলাও। আমরা অত্যন্ত সফলতার সাথে সকল দুষ্কৃতিকারীকে শনাক্ত করেছি। সবগুলো কাঠ আমরা ধরে অফিসে এনে সিজ করে আনতে পেরেছি, তারা বের করে নিয়ে যেতে পারি নাই এবং আমরা মামলা দিয়েছি। এদিকে সীমিত জনবলের কথা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ময়মনসিংহ বন বিভাগের এই কর্মকর্তা। শাল গাছ কাটা বা গজারি গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। যদি তার ব্যক্তিগত জায়গারও গাছ হয় সেটা সরকারের পারমিশন নিয়ে কাটতে হবে। কর্মচারী স্বল্পতা আছে, লজিস্টিক সাপোর্টের অভাব আছে, তারপরেও আমরা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। যদি কোনো অপরাধের তথ্য পাই আমরা অবশ্যই সাথে ব্যবস্থা নিই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান ও বনখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।
কুষ্টিয়ায় গরমে বিপর্যস্ত জনজীবন। এতে বিদ্যুতের বাড়তি চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদনেও। শহরের সংকট কিছুটা কম হলেও গ্রাম অঞ্চলের লোডশেডিং আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মিলন খন্দকারের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের চাপে নাকাল কুষ্টিয়ার মানুষ। দফায় দফায় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি, শিল্প ও জনজীবনে। শহরে সংকট কিছুটা কম হলেও গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন শিশু ও বৃদ্ধরা। কারেন্টে যদি না থাকে তাহলে ব্যাটারিটা কিভাবে চার্জ হবে, আর চার্জ যদি নাই হয় আমরা গাড়িটা চালাবো কিভাবে? কারেন্টও পাচ্ছি না, পানি তুলবো, চাষ করতে হলে তো পানি তুলতে হবে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে অর্ডার নিচ্ছে, আমরা অর্ডার নেওয়ার যে টাইম নিচ্ছে সে টাইমে আমরা মাল ডেলিভারি দিতে পারতেছি না। শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট। পিক আওয়ারে 62 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, এর বিপরীতে আমরা 52 থেকে 54 মেগাওয়াট পাচ্ছি। 10-12 মেগাওয়াট আমাদের লোডশেডিং হচ্ছে, এটা এভারেজ 10 থেকে 15%। এবং আমরা লোডশেডিংটা গ্রাহক, ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়া সমতার ভিত্তিতে লোডশেডিং করছি। আর পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, জাতীয় গ্রিডে সরবরাহ সংকটের কারণে দিনে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন। তো শিল্প অঞ্চলে আমরা প্রায়োরিটি দেওয়া লাগছে, ক্ষেত্রে কিছু জায়গায় 7 ঘন্টা পর্যন্ত, 7-8 ঘন্টা পর্যন্ত লোডশেডিংটা হচ্ছে। এক্ষেত্রে আমি যেটা বলবো, একটু ধৈর্য ধরার জন্য, মানে অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। জনজীবনে দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন বলে আশা গ্রাহকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার 10 বছর আছে। 2016 সালের এই দিনে দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানে সামান্য দূরে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এতে স্থানীয় এক নারী সহ পুলিশের 2 সদস্য মারা যায়। হামলার 10 বছর পার হলেও শেষ হয়নি মামলার সাক্ষ্য গ্রহণ। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। 2016 সালের 7 জুলাই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় মাঠের অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের নিরাপত্তার চৌকিতে হামলা করে জঙ্গিরা। এই সময় চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পুলিশের 2 সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হককে। পরে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলাকালে রান্নাঘরে কাজ করা গৃহবধূ ঝর্ণা রানী বর্মিকের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশের গুলিতে মৃত্যু হয় জঙ্গি আবির রহমানের। হামলার ঘটনায় মোট 24 জনকে আসামি করা হলেও বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে 19 জন মারা যায়। 2018 সালে বাকি 5 জনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ। ঘটনার 10 বছর পার হলেও শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। ঘটনার কথা মনে হলে এখনও আটকে ওঠেন স্থানীয়রা। মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশ নিহত ঝর্ণা রানী বর্মিকের স্বজনরা। জঙ্গি তৎপরতায় জড়িতদের বিচারের দাবি করেন তারা। 10 বছর পরও আমরা বিচার কিভাবে চলছে ওইটাই বুঝতে পারতেছি না। আমিও তো বাচ্চা থাকিয়া তো মরলু, মনে হইলেও মরলু 2 বছর হয়ে গেছে, এলেও তো আর এই কোনো বিচার আর পাইল না। জঙ্গি হামলা হয়েছিল, এটা এখনো আমাদের মনে হয় এবং এখনো এটা মনে হইলে খুব খারাপ লাগে। অনেকদিন হয়েছে কিন্তু এটার বিচার এখনো সঠিকভাবে হইতেছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে 102 জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে 66 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষী প্রায় শেষ পর্যায়ে, ডাক্তার এবং আয়ু রহিয়াছে। আমরা বিশ্বাস করি এই মামলায় আগামী তারিখে সাক্ষ্য সমাপ্ত হইলে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করবেন বিজ্ঞ আদালত। অভিযোগপত্র দেয়া আসামিরা হলেন জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সবুর খান, জাহিদুল হক ও আনোয়ার। কিশোরগঞ্জ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সুপিয়া রহমানের আদালতে গেল 6 এপ্রিল সবশেষ সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 7 সেপ্টেম্বর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নাটোরের কৃষিতে যুক্ত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। প্রচলিত ফসলের বাইরে গিয়ে আঙুর চাষে ঝুঁকছেন উদ্যোক্তা ও কৃষকরা। এর ফলে বেকার যুবকদের জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। জাহিদ হাসান প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
নাটোরের বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় বিভিন্ন উদ্যোক্তা ও কৃষক পরীক্ষামূলক এবং বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন। এতে একদিকে যেমন স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তারা, অন্যদিকে বেকার যুবকদের জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। বিশেষ করে বাইকুনুর জাতের আঙ্গুরের ফলন ও স্বাদ ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। ভালো ফলন পাওয়ার পাশাপাশি বাজারে দেশীয় আঙ্গুরের চাহিদাও বাড়ছে। বর্তমানে স্থানীয় উৎপাদিত আঙ্গুর তুলনামূলক ভালো দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আঙ্গুরের চারা উৎপাদন ও বিক্রির দিকেও ঝুঁকছেন অনেক উদ্যোক্তা। আমাদের নাটোর শহরের মতো একটা এরকম জায়গায় এত সুন্দর একটা আঙ্গুর চাষ, বেকারত্ব বা অন্য যারা পেশা নিয়োজিত আছেন তারা হচ্ছে এই আঙ্গুর চাষ করেন, অনেকে স্বাবলম্বী হবে এবং ক্রেতারাও কম দামে খেতে পারবে। আমি এবছর আরো 2 বিঘা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই জন্য আসছি, বাগান ভিজিট করলাম এবং এখান থেকে চারা নিয়ে যাচ্ছি। ফলটা যেহেতু আপনার মিষ্টি হতেছে এবং ধরনটাও খুবই ভালো, ওইখান থেকে আমি বাণিজ্যিকভাবে 2টা বাগান করি। বাইকুনুর জাতের আঙ্গুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আমদানির উপর নির্ভরতা কমার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে জানায় কৃষি বিভাগ। বড়াইগ্রাম উপজেলায় এই আঙ্গুর ফলটি একটি উজ্জ্বল সম্ভাবনাময়, বিভিন্ন জায়গায় আমাদের এই আঙ্গুর ফলটি চাষ হচ্ছে এবং আগামীতে এই ফলটা বৃদ্ধি পাবে বলে আমরা প্রত্যাশা করি। আগামীতে এই আঙ্গুর চাষের পরিধি আরো বাড়বে বলে আশা এই কর্মকর্তার। এখন পর্যন্ত এর যে মিষ্টতা পাওয়া যাচ্ছে এবং যে স্বাদ পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে একটু ভালো বিষয় যে আমাদের আঙ্গুর হয়তো আমরা আমাদের দেশের চাহিদা আমরা দেশের উৎপাদন দিয়ে মেটাতে পারব। যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নাটোরের আঙ্গুর চাষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। আনন্দ, উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। টাঙ্গাইল সদর থানার নবাগত অফিসার ইনচার্জ ও প্রেস ক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। ফেনীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পল্লী উন্নয়ন ও প্রশাসনের আয়োজনে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রুজেরি। পার্বত্য জেলায় বাঙালিদের ও আয়কর মওকুফ ও বাজার ফান্ডের জমির উপর ব্যাংক ঋণ চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। রাঙামাটি শহরে অবৈধ নম্বরবিহীন অটোরিকশা ও গ্রাম গাড়ি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা অটোরিকশা সচেতন চালকরা। জাতীয় পল্লী উন্নয়ন দিবসে রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। বরিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। নওগাঁ সদর উপজেলায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তা পৃথক 2টি সরকারি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। এতে উপস্থিত ছিলেন দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য আলহাজ AZM রেজওয়ানুল হক। নরসিংদীর মাধবদীতে বিরামপুর দড়িপাড়া 6 সাইড ফ্রিজ আপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে নিউ বাংলা স্পোর্টিং ক্লাব। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 পালিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীর উপর হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের জটিলতা নিরসনে নির্মাণ স্থল পরিদর্শন করেছেন নাটোর 4 আসনের এমপি আব্দুল আজিজ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সোমবার বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে। সিটি কর্পোরেশনের পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাসুদ। সরকারের সাথে লিখিত এবং অলিখিতভাবে আলোচনা ছাড়া এই বিষয়টি এখনই স্পষ্ট করে ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে না, যুক্তিগত। আচ্ছা, আমরা এটা বলবো না, তবে এটা আপনাদের স্পষ্ট করে বলে দিতে পারি যে অক্টোবরকে সামনে রেখে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফন প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য কোমে এসে পৌঁছেছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB কোমের জামকারান মসজিদের ওপর একটি হেলিকপ্টার উড়ে যাওয়ার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে শেয়ার করেছে। রাষ্ট্রীয় মাধ্যমটি জানায়, ওই হেলিকপ্টারটিতে খামেনির মরদেহ বহন করা হচ্ছিল। কর্মসূচি অনুযায়ী আজ কোমে এই শোভাযাত্রা ও অন্যান্য আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। কোমে শ্রদ্ধা নিবেদন শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। সেখানে পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, ক্রয় ক্ষমতা কমেছে 53 মাস ধরে। বিদায় রোনালদো, বিদায় পর্তুগাল। ঘুম থেকে চিরঘুমে 2 পরিবারের 7 জন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী শিশু সহ 8 জনের মৃত্যু। সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। ব্রাজিলের বিদায়, চোখ এখন আর্জেন্টিনায়। সমকাল শিরোনাম করেছে, ব্রাজিলের বিদায়, আশা আর্জেন্টিনায়। সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, শিরোপার দৌড়ে জয়ান্টরা, বিভক্ত নয়, দেশ বাঁচাতে ঐক্য চাই। যুগান্তর শিরোনাম করেছে, শ্বেতহস্তি কর্ণফুলী টানেল, অপচয় অনিয়মের পাহাড়। সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত 6। আমার দেশ শিরোনাম করেছে, বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াত এমপিদের। ব্রাজিলের বিদায় বিলাপ, নরওয়ের আনন্দ উল্লাস। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে স্পেন, বেলজিয়াম, ফেভারিট পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের বিদায়। শেরপুর সীমান্তে পাহাড়ি বনে শালগজারি গাছ কাটার মহোৎসব। বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগসাজশে চলছে নিধন, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। কুষ্টিয়ায় গরমে বাড়তি বিদ্যুৎ চাহিদার সঙ্গে বাড়ছে লোডশেডিং, ব্যাহত ব্যবসা বাণিজ্য, নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে। এবং কিশোরগঞ্জে জঙ্গি হামলার 10 বছরেও শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ, জামিনে বেরিয়ে গেছে 2 জঙ্গি, হতাশ নিহতের স্বজনরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।